করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা। মিছিল হয়ে টেক্কা দিয়ে সমান্তরাল নয়কপথ, বাংলা হিন্দি সব মিলিয়ে বনি থেকে অসুর হয়ে চলছে জীবন নিরন্তর। কিছু কি বুঝলেন? এর মধ্যে মধ্যে কিন্তু কয়েকটা ছবির কথা রয়েছে, সিনেমার কথা রয়েছে। কেন সেটা এক্ষুনি প্রকাশ পাবে, কেননা এই সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন, এই সিনেমার নানান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এরকমই একজন মানুষ আজ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রিয়েটিভ ডিজাইনার একতা ভট্টাচার্য। নমস্কার, অনেক অনেক স্বাগত জানাই তোমায়। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম, এই যে এতগুলো ছবির কথা আমি বললাম, এছাড়াও প্রচুর প্রচুর তুমি কাজ করেছো, কিন্তু সেই কাজের কথায় পরে আসবো। প্রথমে আসবো এই যে একতা ভট্টাচার্য হওয়ার আগের গল্পে, ব্যারাকপুর থেকে আসা এবং তারপরে এই জায়গায় প্রবেশ করা, সেই গল্পটা একটু শুনবো। প্রথমে বলি, মানে কলকাতাতে জন্ম, কিন্তু বাবার কর্মসূত্রে আমাকে ব্যারাকপুর চলে যেতে হয়েছিল আমাদের সকলকে। এবার ওখানেই স্কুলিং, পড়াশোনা। তো আমি সবসময় নিজেকে ব্যারাকপুরের মেয়েই বলি, বলতে ভালো লাগে। এবং তারপরে যখন ঠিক করলাম যে কলেজের পরে কি করতে হবে আর কি, মানে মাস্টার্সের সময়টা, তখন MBA এর বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলাম, কিছু কিছুতে ভালো ফলাফলও এসেছিল। তো আমার কোথাও মন মানে আঁকা, ডিজাইন এগুলোর সঙ্গেই জড়িয়েছিল আর কি। আমি ওটা নিয়ে কিছু করতে চাইছিলাম। আর সত্যি কথা বলতে গেলে এটাতে আমার সবচেয়ে বেশি আমাকে ইন্সপায়ার করেছেন সত্যজিৎ রায়। মানে যেহেতু উনি নিজের পোস্টার নিজে ডিজাইন করতেন, ইলাস্ট্রেশন করতেন, তো সেখানে আমার ভীষণভাবে ওইগুলো মনে হতো যদি আবার রিভাইভ করানো যায়। কারণ এখন এত বেশি ওই ডিজিটাল মিডিয়ামটা তখন চলে আসছিল, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যদি দুটোই এক্সিস্ট করে প্যারালেলি ভালো লাগবে আর কি। তো সেটা একটা আলাদা স্বপ্ন ছিল। তো তখন আমি অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে যারা সিনেমা নিয়ে পড়াশোনা করছে, তাদের পোস্টার ডিজাইন করা শুরু করলাম শর্ট ফিল্মের। বিভিন্ন নামী কলেজের যারা ফিল্ম স্টাডিজ, জার্নালিজম, তাদের একটা সাবজেক্ট থাকতো ছবি বানিয়ে সেটা সাবমিট করা। তো সেগুলোর জন্য আমি পোস্টার বানাতাম। তো সেরকমই একটি পোস্টার বানাতে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অসম্ভব ভালো রেসপন্স। এবং তারপর থেকেই আস্তে আস্তে না মানুষ যোগাযোগ করা শুরু করলো শর্ট ফিল্মের জন্য। এবং প্রথম আমার সঙ্গে যিনি যোগাযোগ করলেন নাটকের জন্য, তার নাম ফাল্গুনী চট্টোপাধ্যায়। ফাল্গুনী চট্টোপাধ্যায় আমাকে বহুদিন ধরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ফলো করছিলেন আমার কাজ। উনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার প্ল্যান কি? বললাম আমি তো মনে হয় শহর ছেড়ে শিগগিরই চলে যাব, বিভিন্ন পড়াশোনার মধ্যে আছি এবং অনেক পরীক্ষা দিচ্ছি আমি, MBA এর পরীক্ষা। তখনও ভাবনি যে এই সব ইচ্ছে ছিল, কিন্তু ওটা নিয়ে কোনো কিছু ডেফিনেট ছিল না যে পারবই, সফল হব, ওরকম তো কোনো আইডিয়া ছিল না। আর যেটা হয় আমাদের বাড়িতেও তো সমস্ত রকমের একটা অনিশ্চয়তার একটা সৃষ্টি হয় আর কি, কেউ অতটা শিওর থাকে না। তাই জন্য আমার মনে হয়েছিল যে পরীক্ষাগুলো দেওয়াটাই বোধহয় সেফ। আর তার থেকেও বড় কথা, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি পরিচালক হতে চেয়েছিলাম। পরিচালনা আসতে চেয়েছিলাম। ওই জন্য খুব ছোটবেলায় আমি স্ক্রিপ্ট লিখতাম নিজের মতন করে, সেটা ভুলভাল বানান হোক, যেরকমই হোক একটা, কিন্তু আমি লিখতাম। কিন্তু তারপরে যেটা মনে হলো পড়াশোনা করার পর ওটা খুব মানে অনেক বেশি প্রশিক্ষণ দরকার, পড়াশোনা দরকার, শেখা দরকার। তো ওটা আর হয়ে ওঠেনি। কিন্তু সামহাও কোনো না কোনোভাবে আমি ভীষণ ছবির জগৎ ভালোবাসতাম, সিনেমার জগৎ ভালোবাসতাম, আর আঁকার জগৎ। তো ওই দুটোকে মিলিয়ে যদি কিছু করতে পারতাম, এরকম একটা ভাবনা চলতো মাথার মধ্যে। তো ওই ফাল্গুনী জেঠু একদিন বললেন যে তুমি লম্বা রেসের ঘোড়া, কোথাও যেও না। কিন্তু তো হয় না, আমরা যখন ভীষণ কোনো কিছু নিয়ে ডাউটে থাকি, অনিশ্চয়তার মধ্যে দিয়ে থাকি, একজন মানুষ যদি এসে পিঠে হাত রেখে বা কাঁধের ওপর হাত রেখে এসে বলে তুমি পারবে, ওটা একটা বিশাল মনের জোর, ওই বিশ্বাসটাই। হ্যাঁ, এবং ওই বিশ্বাসে মানে
এতটা মনের মধ্যে আমার একটা কনফিডেন্স এসেছিল যে তখন আমি আমার বাবা মাকে একটু মিথ্যেই বলেছিলাম যে আমি MBA এর যে আমার রেজাল্টগুলো বেরোচ্ছে ওইগুলো নিয়ে খুব একটা খুশি নই, আমি আরেক বছর বসে প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষাগুলো দিতে চাই। তো বাবা মা বলেছিল যে না, আমরা তো এমনি অ্যালাউ করবো না, তোমাকে তার সাথে তাহলে মাস্টার্স করতে হবে। আচ্ছা, তুমি মাস্টার্সে ভর্তি হয়ে যাও, তার সাথে তুমি MBA এর এন্ট্রান্সের এক্সামের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রিপারেশন নিও। তো আমি এত দেরিতেই বলেছি, বিশেষ করুন যত আমাদের এখানে প্রিমিয়াম বা প্রথম সারির যে কলেজগুলো আছে সেগুলোর অ্যাডমিশন প্রায় শেষ হয়ে গেছে ইউনিভার্সিটির। তো একটি বা দুটি বাকি ছিল আর কি। আমি সেখানে গেলাম এবং ওখানেও আপনার একটা সিট বাকি ছিল, স্টেট ইউনিভার্সিটি, যেখান থেকে আমি মাস্টার্সটা করেছি। আচ্ছা। তো আমি ওদের দেখেছিলাম যে ওদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ওরা প্রচুর প্রশ্ন করবে আমার মনে হয়েছিল, এবং অবভিয়াসলি তোমার স্মার্টনেস কতটা তুমি একটা মানুষ আউটস্পোকেন, এইসব নিয়ে একটা ওদের পুরো টোটাল ব্যাপার ছিল আর কি। আমি কিছুটা কনফিডেন্স পেয়েছিলাম কারণ আমি মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের যা যা আশেপাশে আমার চলছে আমি সেগুলোর ব্যাপারে খুবই পড়াশোনা করতাম এবং আমি জানতাম। তো যাই হোক, তো স্যার ইংলিশে পুরো ইন্টারভিউটা হয়েছিল, তো আমি ওইখানে পাশ করে গেলাম। তো আমি ইউনিভার্সিটিতে জার্নালিজম আর মাস কম নিয়ে ভর্তি হয়ে গেলাম, কিন্তু তার সাথে সাথে আমার কিন্তু এই আঁকা, ডিজাইন, পোস্টারের কাজ পুরোদমে শুরু হয়ে গেল, এবং ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রথম মানুষ যিনি আমাকে তার নাটকে পোস্টার করতে বলেন। সেই যে নাটকের পোস্টার শুরু হলো, তারপরে 25টা দলের সাথে আমি অ্যাসোসিয়েটেড ছিলাম একটা সময়, অল ওভার ইন্ডিয়া। সেখানে মহেশ ভাট, অনেকেই জানে না, উনি যে সিনেমাগুলো বানান সেটার একটা স্ক্রিপ্টের ওপর বেস করে কিন্তু নাটকও হয়। আচ্ছা, হ্যাঁ, তো সেখানেও আমি কাজ করেছি। দিল্লিতে অনেক জায়গায় সেটার প্রিমিয়ার হয়েছে, মানে ইন্ডিয়াতে অনেক জায়গায় সেটার আর কি মঞ্চস্থ হয়েছে। তো এরকমভাবে একটা সময় আমি 25টি দলের সঙ্গে যুক্ত ছিলাম অল ওভার ইন্ডিয়া। সেটা তারপরে একটু একটু করে কমলো, এবং কলকাতা থেকে, মানে ব্যারাকপুর থেকে কলকাতার যাতায়াতটা খুব বাড়লো। আচ্ছা, আঁকা আঁকি শুরু করলে কবে থেকে? খুব ছোটবেলা থেকে। প্রথম যে আমরা খুব বেসিক জিনিসগুলো শিখি সেটা অ্যাকচুয়ালি আমার বাবাই শিখিয়েছেন, খুব বেসিক যেগুলো প্রথম। তারপরে আমি আমার স্কুলের টিচারের কাছে শিখি, অর্চনা ম্যাম, অনেক বছর শিখেছি ওনার কাছে। এবং তারপরে আমাদের খুব বাড়ির কাছেই একটা আর্ট স্কুলে ভর্তি হয়েছিলাম, প্রেরণা বলে। আমি কিন্তু কোনোদিন গভর্নমেন্ট আর্ট কলেজে মানে পড়াশোনা করিনি আঁকা নিয়ে। আচ্ছা, ওখানে অ্যাডমিশন বা ওইসবের কোনোদিন অ্যাকচুয়ালি ট্রাইও করিনি। আচ্ছা, এই দুজন যে আমি জায়গার নাম বললাম, দুজন টিচারের কথা বললাম, তাদের কাছে আমি শিখেছি, আর তারপর নিজের মতন করে শিখেছি। নিজের মতন। হ্যাঁ। আচ্ছা, এই যে চলচ্চিত্র জগতের সঙ্গে তুমি অনেক কাজ করেছো, নাটকের সূত্রটা তো শুনলাম, কিন্তু সিনেমা জগতে প্রবেশ কিভাবে? নাটকের পরে অ্যাকচুয়ালি আমি অনেকগুলো বইয়ের প্রচ্ছদ বানাতে শুরু করলাম। আচ্ছা। পারমিতা মুন্সি বলে একজন ডিরেক্টর আছেন, তিনি আমাকে বললেন তুই তো নাটকের কাজ করছিস, বইয়ের প্রচ্ছদ করবি না কেন? আলহামদুলিল্লাহ, ওইভাবে তো আমার পরিচিতি ওখানে কারোর সাথে ওরকম ভাবে পরিচিত নই আমি। তো বললো আমার একজনের সঙ্গে পরিচয় আছে, তোর সঙ্গে কথা বলতে। সে প্রথমবার আমাকে একটি প্রচ্ছদ করতে দিলেন এবং বললেন তুমি দেখো যদি পারো তাহলে তোমাকে আমি আরো কয়েকটা কাজ দেবো। সেটা আমার প্রথম বই মেলার কাজ ছিল আর কি ওই বছরটি। তো প্রথম একটা প্রচ্ছদ আমি করলাম, ওনার এত ভালো লাগলো, উনি আরো 4টে দিলেন। তারপরে এরকম করতে করতে সেই বছরই আমি 11খানা আমার প্রচ্ছদ বেরোলো, প্রথম বছরই। বিশাল সাফল্য। হ্যাঁ, এবং সব কটাই লোকে প্রশংসা করলো, ভালো লাগলো সবার। সেই যে শুরু হলো, তারপরে আমি টানা এখনো বইয়ের প্রচ্ছদ করি। মোটামুটি তাও কতগুলো করেছো? 300 350। আচ্ছা, এই যে ছবির কাজের প্রস্তাবটা পেলে কিভাবে, কে নিয়ে এলো প্রস্তাব? আমার না সবকিছুই এসছে আজকে, আমি মানে সত্যি কথা বলছি, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে। আচ্ছা। আমি আমার যাই কাজ করতাম আমি ওখানে পোস্ট করতাম, হয়তো কারুর না কারুর চোখে পড়তো এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করতো। এই সিনেমারও ক্ষেত্রেও তাই হয়েছে। অমিতাভ ভট্টাচার্য একজন পরিচালক, তিনি রক্তকরবী ছবি তখন বানাবেন ঠিক করছেন, তিনি আমার সঙ্গে যোগাযোগ করলেন যে ওনারও একটু হ্যান্ড অন মিডিয়ামটা পছন্দ, ওরকম যদি পোস্টার কিছু করা যায়। তো আমি সেটা করলাম, সেটা মানে খুবই হিট হলো। তারপরে আমি চোরাবালি বলে একটি ছবি করলাম, শুভজিৎ মিত্র। সমান্তরাল বলে একটি ছবি করলাম, এটা আমার 3য় ছবি। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আমি এরকম 3টে সিনেমার কাজ করলাম। পরের বছর আবার 17টা সিনেমার কাজ। ওরে বাবা, মানে আমার গ্রোথটা এরকমই হয়েছে। তারপরের বছর 23টা, আমার এগুলো মনে আছে আর কি। তো এখনো পর্যন্ত প্রায় 110-এর উপর তো ডেফিনেটলি হয়েছে। এখন তো হিন্দি ছবিতেও কাজ করছি। আচ্ছা, হিন্দি ছবিতে প্রবেশ কিভাবে হলো? ওইটাও সোশ্যাল মিডিয়া। ওনারা আমার কাজ দেখলেন, যোগাযোগ করলেন, সেটাও যেটা করে দিলাম মোটামুটি টিমের সাথে বসে একবারে পছন্দ হয়ে গেল। তো আমি তো প্রথমে একাই কাজ করতাম প্রথম 3 বছর। তার যে ইন্ডাস্ট্রিতে কাজ করছো এত বছর ধরে, অভিজ্ঞতা কেমন?
অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে তো থাকে সব জায়গায়, মানে যেহেতু আমি নিজের কাজটাকে খুব ভালোবাসি, তো সেটার জন্য সবসময় একটা আলাদা প্যাশন, ভালোবাসার জায়গা থাকেই। কিন্তু সমস্ত জায়গায় যে কাজ করে একটা আলাদা আনন্দ, সেটা তো সবসময় হয় না। অনেক সময় অনেকের ব্যবহার পছন্দ হয় না, তাদের কাজের পদ্ধতি পছন্দ হয় না। আমার মনে হয় শিল্পীদের আরও অনেক বেশি সম্মান পাওয়া উচিত, সেটা এখানে না, যে কোনো জায়গায়। তো সে কোনো জায়গাটা একটা খারাপ লাগা ইয়ে থাকে, কিন্তু আমি খুব একটা এক্সপ্রেস করি না। আমার নিজের কাজটা নিয়ে করে, এবং যদি কোথাও আমার ভালো না লাগে আমি সেখান থেকে আস্তে আস্তে সরে যাই, মানে এটা আমার ভীষণ পুরনো স্বভাব আর কি। আচ্ছা, এত জনের সঙ্গে তুমি কাজ করেছো, ইভেন এখনো করছো, তো ভালোবাসার কিছু মানুষ বা যাদের সঙ্গে কাজ করে তুমি খুব আনন্দ পেয়েছো, মন খুলে কাজ করতে পেরেছো, সেরকম অভিজ্ঞতা বা সেরকম মানুষ? সেরকম প্রচুর আছে। মানে যদি আমাকে বলো যে কাদের সাথে আমি খুব বেশি, মানে ধরো কাজের বাইরে গল্প করি, বা একটা হয় না পরিবারের মতন তারা হয়ে যায়, আমি যেটা প্রথমেই বললাম, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের পরিবার আমার পরিবার, মানে আবির দাদা আমার দাদা, বৌদির সাথে আমি সারাদিন কথা বলছি ফোনে, এরকম টাইপের। কিন্তু তাছাড়াও আমার সুদীপ্তা চক্রবর্তী আছে, অনির্বাণ চক্রবর্তী আছে অভিনেতা, মানে এনাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি। রুদ্রনীল ঘোষ আছে, উনি প্রথম দিন থেকে আমার এই জার্নিটা দেখেছেন। আর কাজের ক্ষেত্রে বলতে গেলে সৃজিত মুখার্জির সাথে কাজ করে খুব ভালো লাগে, উনি ভীষণ ক্রিয়েটিভ। আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর সাথে কাজ করেছি, কেদারা ছবিতে খুব পপুলার হয়েছিল। অতনু ঘোষের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমি তো প্রচুর ডিরেক্টরের সাথে অলরেডি কাজ করেছি, সবার থেকে কিছু না কিছু শিখেছি। এটা আমার একটা সবসময় মনে হয় যে সব জায়গা থেকে কিছু না কিছু আলাদা শেখা যায়। অবশ্যই, শেখার কোনো শেষ নেই। আচ্ছা, এবারে তোমার সঙ্গে বিশিষ্ট পরিচালক প্রভাত রায়ের একটি সম্পর্ক রয়েছে, বাবা মেয়ের সম্পর্ক, সেটা নিয়ে। বাবা মেয়ে না, ছেলে আর মা। ছেলে সেটা নিয়ে একটু শুনবো। সব বাবা মার এই ছেলে মেয়ে হয়ে যায় না, বেসিক্যালি আমি খুব ছোটবেলা থেকে ওনার ছবি দেখতাম, খুব ছোটবেলা থেকে। মানে যেই সময় আমার বিভিন্ন হিন্দি ছবির দেখা উচিত ছিল বা ভালো লাগা উচিত ছিল, আমি ভীষণভাবে ওনার ছবি দেখতাম। সেটা প্রতিকার হোক, প্রতিদান হোক, লাঠি হোক, শ্বেত পাথরের থালা হোক, শুভ দৃষ্টি পরের দিকে। আমার কোথাও গিয়ে ওনাকে ভীষণ কমপ্লিট ডিরেক্টর মনে হতো। এবং ওই বললাম না, ছোটবেলায় পরিচালক হতে চেয়েছিলাম, তো উনি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতেন। আমি কমপ্লিট ডিরেক্টর, যে মাসও বোঝে, মানে প্যারালাল ছবিও বোঝে, বাণিজ্যও বোঝে, মানে সে আবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাচ্ছে, এবং রেঞ্জটা আমাকে ভীষণ সারপ্রাইজ করতো। মানে যে মানে আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি বানাচ্ছে প্রতিকারের মতন, সে আবার একটা শ্বেত পাথরের থালা বানাচ্ছে, সে আবার হট করে একটা সেদিন চৈত্র মাস বানাচ্ছে, সেই আবার লাঠি বানাচ্ছে, মানে ভীষণ আমাকে এই রেঞ্জটা। আর ওনার ডায়লগ আমাকে খুব ভালো লাগতো, খুব ইন্সপায়ার করতো ওনার ডায়লগ রাইটিং। তো সেইখান থেকেই আমি 25 বছর মোটামুটি ওয়েট করেছি ওনার সঙ্গে দেখা করার জন্য, কারণ আমি ওইভাবে কাউকে গিয়ে বলতে পারি না যে দেখা করিয়ে দাও বা এ করিয়ে দাও। তো তারপরে ওনার অনেক দিনের অ্যাসোসিয়েট ডিওপি প্রেমেন্দু বিকাশ চাকি, যিনি নিজেও এখন পরিচালক, তো তাকে আমি বললাম, দেখো তোমার সঙ্গে তো অনেক দিনেরই পরিচয়, যদি আমার সঙ্গে একবার একটু দেখা করে দিতে পারো, আমি প্রণাম করবো, একটা অটোগ্রাফ নেবো, আর বিরক্ত করবো না কখনো। তো উনি গিয়ে বলেছিলেন যে দাদা এরকম একটি মেয়ে আছে, খুবই ভালো, এখন অনেক কাজ করছে, আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। তার আগে আমি ওনাকে কিছু মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু সেভাবে উনি রিপ্লাই দিতে পারেননি। তারপর উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ এরকম একটি মেয়ে বোধহয় আমাকে মেসেজ পাঠিয়েছিল, আর উনি নন্দন প্রিভিউ কমিটিতে আছেন। তো উনি, তারপরে আমি যখন আরেকবার ওনাকে মেসেজ পাঠাই, তো উনি বললেন তুমি একটা কাজ করো, তুমি একদিন নন্দনে এসো। তো ওই যে গেলাম, আমার ভীষণ না ফার্স্ট টাইম যখন দেখলাম, মনে হলো দেখি না আমরা যখন প্রথমবার হিরোকে দেখি একজন, আমার ওরকম ফিলিং হয়েছিল। অ্যান্ড হি ইজ ভেরি হ্যান্ডসাম, ভেরি গুড লুকিং অ্যান্ড গ্রেট পার্সোনালিটি। এবার তারপরে উনি বেরিয়ে এলেন, আমার সঙ্গে কথা বলেন, এবং আমি ফার্স্টে ওনাকে আমার বিয়ের কার্ডটা দিয়েছিলাম। বিয়ের কার্ড দিয়ে বলেছিলাম, আমি জানি আপনি আসবেন না, আপনি তো আমাকে চেনেন না, কিন্তু এটা আপনার জন্য। প্রথম কার্ডটাই ওনার? হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম ওনার। এবং তারপরে আমি ওনার ছবির বিভিন্ন সিন, বিভিন্ন গান, কবে রিলিজ করেছিল, কারা ছিল, সব গড়গড় করে বলে গেলাম। উনি অবাক হয়ে গেলেন। তারপরে উনি আমাকে প্রশ্ন করলেন, তোমার আমার সব ছবি এত ভালো লাগে? বললাম না না, সব কটা একদম ভালো লাগে না, কিছু কিছু একদম মানে পছন্দই করি না আপনার ছবি আমি। তো সেটা ওনার খুব ভালো লেগেছিল, এই অনেস্টিটা। তারপরে তো আমার বিয়ে হয়ে গেল, এবং 3 বছর কোভিডে মেসেজেই কথা হতো, স্যার নিজের খেয়াল রাখবেন, ম্যামের খেয়াল রাখবেন। আমি ওনার স্ত্রীকে মাম্মা বলি, আমি কোনোদিন দেখিনি ওনাকে, ওনার সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু উনি আমার নামটা শুনেছিলেন। এই যে চাকিদা গিয়ে যেদিনকে বলেছিলেন, তখন উনি ছিলেন, একতা বলে মেয়েটি। তারপরে কোভিডে আমি আমরা সবাই চেষ্টা করেছি তখন বিভিন্ন মানুষের পাশে থাকার, সাহায্য করার।
তো আমিও চেষ্টা করছিলাম, এবং সোশ্যাল মিডিয়াতে উনি আমার কাজগুলো খুব ফলো করছিলেন তখন, যে কীভাবে আমি চেষ্টা করছিলাম মানুষকে পাশে দাঁড়ানোর। তখন উনি ওনার স্ত্রীকে বলেছিলেন যে একতা বলে মেয়েটির কথা বলেছিলাম না, দেখো কত কাজ করছে। সো এই দুটোবারই উনি আমার নাম জেনেছিলেন আর কি। তারপরে উনি আনফর্চুনেটলি 2022-এ চলে যান, খুবই মানে মর্মান্তিকভাবে। এবং তারপরে আমি যতটুকু সবার থেকে শুনলাম যে বাবি খুব ভেঙে পড়েছিল, মানে কোনোভাবেই ওনার আর বাঁচার ইচ্ছা ছিল না। তো আমি চাকিদাকে নিয়ে একদিন গেলাম ওনার বাড়িতে, এবং আমার দেখে খুব খারাপ লাগলো। মানে হয় না, একজন মানুষ পুরো ভেঙে গেছে, ওরকম একজন মানুষকে আমি দেখতে পারলাম, তার শরীর ভালো না, আমার খারাপ লাগলো। কিন্তু তারপরে আমার আবার বম্বে চলে যেতে হলো। আচ্ছা, বম্বে থেকে ফিরেই দেখলাম উনি আবার হসপিটালে ভর্তি হলেন, ভিক্টর ব্যানার্জি ওনাকে দেখতে গেছিলেন। তো আমি সেটা কি কাজের সূত্রে যেতে হয়েছিল? হ্যাঁ, আমি কাজের সূত্রে গেছিলাম। আর আমার হাজব্যান্ড থাকে হায়দ্রাবাদে। আচ্ছা, তো সেই সূত্রে আমার একটু শহরে থাকা হচ্ছিল না আর কি। আমি চাকিদাকে ফোন করে, চাকিদা বললো তুই পারলে একবার যা, উনি খুশি হবেন। আমি গেলাম, উনি উঠে বসলেন আর কি। তো ডক্টর বললেন 2 দিনের মধ্যেই প্রথম আর কি ওনাকে হাসতে দেখলাম। আমি জানি না আপনার কে হন। বললাম আমি তো কেউ হই না। তারপরেই উনি বললেন যে তুমি কালকে আসবে, এবং এত করুণ মুখ বা একটা মায়া নিয়ে বলেছিলেন, আমার খুব খারাপ লেগেছিল। এই যে তারপরে 10 দিন আমি টানা গেলাম, কখনো 20 মিনিট, কখনো 1 ঘন্টা, এবং তখনই কোথাও গিয়ে একটা সম্পর্ক। এবং আমার মনে হলো হি ইজ ডিপেন্ডেন্ট অন মি, আমার উপর তো ওনার একটা আলাদা আস্থা জন্মাচ্ছে কোনোভাবে। এবং আমি আমার বাবা মা হাজব্যান্ডকে গিয়ে বললাম যে তোমরা যেরকম আমার দায়িত্ব, আমার দিদার মাসিও অ্যাকচুয়ালি আমার রেসপন্সিবিলিটি অনেক বছর ধরে, আমি ওনার রেসপন্সিবিলিটিও নিতে চান, ওনার দায়িত্ব আমি নিতে চাই। তো বাবা মা খুশি হয়েছিল, একটাই কথা বলেছিল যে কাজটা কিন্তু খুবই কঠিন, মানে তুমি যদি দায়িত্ব নাও ঠিক মতো পালন করো এবং নিঃস্বার্থভাবে করো। আমি বললাম সেটা চিন্তা করো না, আশা করছি আমি পারবো। ওনাকে গিয়ে বললাম যে আজ থেকে আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনার সমস্ত দায়িত্ব আপনার যখনই যা প্রয়োজন হবে আমাকে বলবেন। এবং 2022 নভেম্বরে যখন ডাক্তাররা ভেবেছিলেন যে উনি হয়তো বেশি দিন বাঁচবেন না, 2023 এপ্রিলে ডক্টর এসে বলে এটা তো মিরাকেল হয়ে গেছে। মানে ওনার পুরো লুক, মেজাজ, স্বাস্থ্য সব চেঞ্জ হয়ে গেছে। মানে মানুষের কোনোভাবেই মানে মৃত্যু তো দূরের কথা, মানে অসুস্থ হতে চাইছে না, সে আমার জন্য বাঁচতে চাইছে। এবং তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, তোমাকে আমার জীবনে মাম্মা পাঠিয়েছে। আমার একটু বুঝতে সময় লেগেছিল যে মাম্মা কেন বলছে, কাকে বলছে। তারপরে আমি রিয়েলাইজ করলাম তাহলে কি উনি আমাকে নিজের মেয়ে ভাবছেন, কারণ ওনাদের কোনো সন্তান ছিল না। এবং এখন এই শেষ বয়সে এসে উনি এই সন্তান সুখটা হয়তো পেতে চাইছেন। তা আমি বাবি বলা ডাকা শুরু করলাম, এবং বিশ্বাস করবে মানে ওটা আরও না গ্র্যাজুয়ালি বা খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে গেলেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা প্রোডাকশন হাউসে, যখন উনি প্রায় 80-র দশকের মানে আমি বলছি শেষের দিকে, এটা নিয়ে উনি ভিক্টর ব্যানার্জি এবং চিরঞ্জিত চক্রবর্তীর সাথে কথাও বলেছিলেন। কিন্তু এটা কি প্রভাত প্রোডাকশনস, যেটা আমি ওনাকে গিফট করলাম। তো এটা নিয়ে উনি যখন কথা বলেছিলেন না, মানে উনি স্থির করতে পারছিলেন না যে একা পারবেন কিনা, আচ্ছা, পরিচালনায় ফোকাস করতে পারবেন কিনা, তাই ওটা আর হয়নি। কিন্তু মনের মধ্যে তো স্বপ্ন বা ইচ্ছা থাকে, তো আমি সেটা গিফট করলাম। এবং সেটা দিয়ে আমাদের অ্যাডের জার্নি শুরু হলো। বিজ্ঞাপনে উনি কাজ করা শুরু করলেন। এই 80 বছর বয়সে উনি ডেবিউ, বাহ, একদম নিজে স্ক্রিপ্ট লিখলেন, ডিরেক্ট করেননি কিন্তু ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে সেটে ছিলেন। তারপরে আমাদের এই ক্ল্যাপস্টিক বাবির জার্নিটা এত ফ্যাসিনেটিং, আমার মনে হয়েছিল লোকের জানা দরকার, কারণ বম্বের একটা স্ট্রাগল, এত মানুষের সাথে কাজ করেছেন বম্বেতে, কলকাতায় কিভাবে এলেন, ঝড়ের মতন বক্স অফিস একেবারে আলোড়ন তুলে দিলেন, তারপরে সাফল্য, তারপরে ফেলিয়ার, তারপরে সরে যাওয়া। আর সবচেয়ে যেটা আমাকে ফ্যাসিনেট করেছিল সেটা হচ্ছে ওনার সাথে ওনার স্ত্রীর যে স্টোরিটা, সেটাও সিনেমার থেকে কম না। ওনারা কিভাবে দেখা হয়েছিল ওনাদের প্রথমবার, কিভাবে সব কিছু ছেড়ে দুজনে একদিনে চলে গেছিল বোম্বে। তো সেইগুলো নিয়ে আমার মনে হচ্ছিল একটা বই হওয়া ভীষণ দরকার। আচ্ছা, এই প্রোডাকশন হাউসের কিছু কাজ একটু শুনবো। প্রথমে আমরা শুরু করেছি বিজ্ঞাপন দিয়ে, মানে ওটাই আমার প্রাইমারি টার্গেট ছিল, কারণ আমি বাবির শরীরটা নিয়ে তো খুব একটা শিওর ছিলাম না যে আমরা ছবি করতে পারবো কিনা, কারণ ওটা অনেকটাই, যেটাতে উনি ডেবিউ করেছেন। হ্যাঁ, তো ওই জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে শুরু করেছি, পরপর বিজ্ঞাপনের কাজ চলছে। এবার আমার কোথাও গিয়ে মনে হলো এখন যখন শরীরটা আগের থেকে অনেকটা বেটার, ওনার আরেকবার ডিরেক্টর হিসেবে সেটে ফেরা উচিত। তাই এই প্রভাত প্রোডাকশনসের আন্ডারেই আমরা বলাই অ্যানাউন্স করলাম ওনার এই জন্মদিনে। আচ্ছা, বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই জানি, এবং বলাই আমার ভীষণ প্রিয় গল্প। ছোটোবেলাতে আমি সবচেয়ে বেশি আনন্দ পেতাম এইটা পড়ে। এবং আমি যখন বাবি বললো আমি রাজি পরিচালনা করতে, আমি তখন বললাম বলাইটা করবে, এটা আমার আবদার ছিল।
উনি ভীষণভাবে একবারে বলেন হ্যাঁ বলাই করবো, কারণ এটার মধ্যে একটা আলাদা আবেগ আছে, গল্পটার মধ্যে আন্তরিকতা আছে, দুঃখ আছে, সব কিছু আছে। তো ওটার প্রিপারেশন এখন চলছে। এবার শর্ট ফিল্ম হলো, ওইটাই আমাদের প্রোডাকশনের প্রথম ছবি হবে, আমি প্রডিউস করছি ওনার জন্য। আমি চাইনি এটা অন্য কেউ করুক, কারণ অনেক রকমের বাধা আসতে পারে ওনার, হয়তো আমি হয়তো এটা অনেকটা দূরের গিয়েই ভাবছি, হয়তো ওনার একদিন মনে হতে পারে আজকে শরীরটা অতটা ভালো লাগছে না, শুটিং থেকে বেরো। আমি চাই না এটার জন্য অন্য কেউ যেন টেনশনে পড়ে, কারণ প্রোডাকশনে তো একটা অনেকটা স্টেক লেগে থাকে। তো এটা আমার কোথাও মনে হয়েছিল আমি দায়িত্বটা নেব, উনি হয়তো অনেক ফ্রিলি কাজ করতে পারবেন। এবং ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আর যদি ভাবি শর্ট ফিল্মটা ভালো করে করার চেষ্টা করবো, ফিচার ফিল্ম, আরো বিজ্ঞাপনের কাজ, এটাই পরিকল্পনা। প্রভাত প্রোডাকশন নিয়ে এখন অনেক স্বপ্ন আমার, কারণ একটা কথা তোমাকে বলি, যখন আমি প্রথম জীবনে কাজ শুরু করি 3টে বছর কিন্তু একতা কাজ করেছে, সব জায়গায় লোগো যেত একতা। তারপরে যখন সিনেমার কাজ আসা শুরু হলো, তখন আমি একতা ক্রিয়েটিভ টেলস তৈরি করলাম। আচ্ছা, আমার মনে হলো আমার একটা টিম দরকার। আমার এখন টিমে 15 জন 17 জন কলকাতা শহরে কাজ করছে। আমাদের মোশন টিম আছে এবং ভিএফএক্স এর টিম আছে, বিভিন্ন রকমের কাজ হয়। এবং আমার সবচেয়ে যেটা ভালো লাগে, এতজন ছেলেমেয়ের সাথে আমি কাজ করতে পারি, তাদের ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করা। কিন্তু একটা ক্রিয়েটিভ টেলসকে লাস্ট 13 বছরে আমি একটা জায়গায় চেষ্টা করেছি নিয়ে যাওয়ার, হয়তো সামান্য সফলতাও পেয়েছি এখানে, কিন্তু এখন প্রভাত প্রোডাকশনস নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। আচ্ছা, এই যে এত কাজ সামলাচ্ছ, পাশাপাশি বাড়ি পরিবার সবকিছু সামলাচ্ছ কিভাবে? প্রথম একটু টেনশন লাগতো কিভাবে, তারপরে বুঝলাম যেটা যদি মনের ইচ্ছে থাকে আর জোর থাকে হয়ে যায়। তুমি যদি কোনো কিছু চাও করতে, এটা আমি করবই। যেমন আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হচ্ছে ক্লাস 1 থেকে। আচ্ছা, আমরা একই স্কুলে পড়তাম। আচ্ছা, আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সাপোর্ট সিস্টেম আমার বাবা মায়ের পরে। তো আমরা যখন রিলেশনশিপে আছি, আমরা 11 বছর রিলেশনশিপে ছিলাম। আচ্ছা, 5 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো আমি বেসিক্যালি তো ওয়েট করছিলাম ও একটা জায়গায় দাঁড়াবে, এ করবে। তো আমি ওকে বলেছিলাম কোনো টেনশন নেই, ইউ টেক ইউর টাইম, তুমি তোমার টাইম নাও, আমি আছি। ওর একটু আগে আমি কাজ করা শুরু করে দিয়েছিলাম, ও পড়াশোনা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। তো ওর একটা হয়, এখনো আমাদের সমাজে কিন্তু ছেলেদের টেনশন যতই যা বলো বেশি থাকবে, দায়িত্ব বেশি এখনো আছে। আমি ওই ইয়েতে কোনোদিন কনসেপ্টে বিশ্বাস করি না। হ্যাঁ, অবশ্যই আমরা সমান, ঠিক আছে, কিন্তু এখনো ওনাদের প্রতি প্রেশার, টেনশন বেশি। এটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কতে যাই না কখনো। আচ্ছা, তুমি সিনেমা জগৎ, নাটক, বই এর পাশাপাশি তো খেলাধুলার জগতেও অনেক রকমের ক্রিয়েটিভ কাজ করেছো। মারাদোনা, রোনাল্ডিনহো এনাদের সঙ্গেও তুমি কাজ করেছো। এটার সম্পর্কে একটু শুনবো। আমি ছোটবেলা থেকে নিজে খুব খেলাধুলা করতাম। আচ্ছা, আমি ক্রিকেট, ফুটবল দুটোই খেলেছি। ব্যাডমিন্টন তো আমরা সবাই খেলেই থাকি, কিন্তু জেনারেলি মেয়েরা খুব একটা মানে ওই ক্রিকেট বা ফুটবলে অংশগ্রহণ করে না, কিন্তু আমি ছোটবেলা থেকে খুব খেলতাম। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আমার বাবা খুব ভালো ফুটবল খেলতেন। আচ্ছা, মানে উনি এত ভালো ফুটবল খেলতেন যে আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়, উনি প্রচুর পুরস্কার পেয়েছেন, অনেকবার ওনার পেপারে ইন্টারভিউ, আর্টিকেল ওনার ব্যাপারে বেরিয়েছে। তো উনি জর্জ টেলিগ্রাফ আন্ডারে একটি এক্সিবিশন ম্যাচ খেলতে গেছিলেন। 3 মাস পর ঠিক ওনার ইস্ট বেঙ্গল জয়েন করার কথা ছিল। আচ্ছা, জর্জ টেলিগ্রাফে খেলতে গিয়ে ওনার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য স্বপ্নটা ওখানেই ভেঙে যায়। তো ওই আমার মনে হয় স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা বোধহয় আমি বাবার থেকে পেয়েছি। হ্যাঁ, মানে আমার কাছে এখনো কোনো দল, মানে আজকে একটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হলো, আমার মনে হয় হার জিত তো থাকবেই, কিন্তু সেটা যেন খেলা, কিন্তু সেটা যেন একটা একে অপরকে দুঃখ দিয়ে মারামারি হোক বা বাজে কথা বলা, ওটাই আমি ভাবতে পারি না। আমি কিন্তু সেটা পলিটিক্যাল সিনেও তাই ভাবি, পলিটিক্সও হার জিত থাকবে, কিন্তু এমন জায়গায় চলে যেও না যে জায়গাটা না নিজেকেও কোথাও গিয়ে একটা খারাপ লাগবে দিনের শেষে, সেখানে নিজেকে নামিও না। তো এই আমার মনে হয় এই স্পিরিটটা আমি বাবার থেকেই পেয়েছি। এবং তারপরে ম্যারাডোনা যখন কলকাতা ট্যুরে এলো, সেটার পুরো ক্যাম্পেইন ডিজাইনটা আমার দায়িত্ব ছিল। এবং অদ্ভুতভাবে আমি শুনেছিলাম, দেখুন ম্যারাডোনার না সত্যি খুব একটা সময় থাকে না কে ডিজাইন করছে ওনার জন্য, কে তখন এবং উনি তখন একটু অসুস্থও ছিলেন। আমার জীবনে যেটা সবচেয়ে বড় প্রাপ্তি, লোকে হয়তো ভাবে যে ম্যারাডোনার জন্য ডিজাইন করেছি, সেটা শুধু তা না, আমি শুনেছিলাম ওনার টিমের থেকে একটা অ্যাপ্রিসিয়েশনও এসেছিল অর্গানাইজারদের কাছে যে ওনার ডিজাইন খুব ভালো লেগেছিল। এবং তারপরে তো দেখা হয়েছিল, ওনার সাথে আমার ছবি আছে, উনি আমার কাঁধে হাত দিয়ে বলছেন, মানে ওনার ভাষায় বলছেন ভালো লেগেছে। সেই ছবিটা এখনো আমার কাছে, হ্যাঁ, বিশাল ব্যাপার। তারপরে এমি মার্টিনেজ যে যখন মানে জিতলো, মেসি তো অবভিয়াসলি হিরো, কিন্তু যে গোলকিপার এত বড় একটা দায়িত্ব পালন করলো, তার সাথে আমি কাজ করার সুযোগ পেলাম।
শতাদ্রু দত্ত বিভিন্ন জিনিস অর্গানাইজ করে থাকেন কলকাতা শহরে, ফুটবল বা স্পোর্টস নিয়ে। আর ছোটবেলা থেকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, যার খেলা ফলো করতাম, রোনাল্ডিনিও, তার সাথেও 2 বছর আগে কাজ করার সুযোগ পেয়েছি। তো এদের সাথে যে আমার ছবি আছে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। এই যে তোমার সাথে কথা বলছি আর বারবার মনে হচ্ছে সত্যিই তুমি নারী হিসেবে একেবারে দশভুজাই বটে, এতগুলো দিক একসঙ্গে সামলাচ্ছ। এবং আজকের এই যে আড্ডাটা, এত কিছু জানলাম বাবা মায়ের সম্পর্ক, তাদের সাথে সন্তানের সম্পর্ক, এবং সব কিছু নিয়ে চলা এবং ভালোবেসে এগিয়ে চলা, অসাধারণ লাগলো তোমার সাথে কথা বলে। আশা করি দর্শক বন্ধুদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। এরকম আড্ডার আসর আবারও থাকবে দুই হুজুরের গপ্পে। আজকে একতা ভট্টাচার্য, বিশিষ্ট ক্রিয়েটিভ ডিজাইনার, আমার সঙ্গে ছিলেন। এতক্ষণ অনেক ধন্যবাদ তোমায় আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন দুই হুজুরের গপ্প। আজ এই পর্যন্তই, নমস্কার। শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ